আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ভারতের কাছে বিএনপি বিক্রি হয়ে থাকলে তারাই এখন ক্ষমতায় থাকতেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী ভারত সফরে হওয়া চুক্তিগুলোতে একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা এসব চুক্তি প্রত্যাখ্যান করছে বিএনপি। প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে সরকার উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ তার। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে হওয়া চুক্তি ও সমঝোতাগুলো দেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ভারতের উপর নির্ভরশীল করা হচ্ছে। তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। চিকেন নেক থেকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি? কোথায়? সম্পূর্ণ লাভ তার। এটা ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে। বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবও দেন তিনি। বিক্রি কিভাবে হলাম আমরা, তো প্রমাণটা কি? হোয়াট ইজ দ্য এক্সাম্পল? আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। হাসপাতালে চিকিৎসাধীন দলের প্রধান বেগম খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল জানিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, রাজনৈতিক কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না তাদের নেত্রীকে। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে, কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশ ও নেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া। এবং টাইমিংটা দেখেন, 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে শীঘ্রই নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দিল্লিতে লাল গালিচার সংবর্ধনা নিয়ে বিমানবন্দরে এসে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল বিএনপি, আর তারাই এখন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানা সমালোচনা করছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সেতু ভবনে এক সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। মহিদুল ইসলামের রিপোর্ট। পদ্মা সেতু উদ্বোধনের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ওই সেতু নির্মাণে নির্ধারিত ব্যয় থেকে সাশ্রয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। পদ্মা সেতু 32,605 কোটি টাকা আমাদের নির্মাণ ব্যয়। এর মধ্যে 1500 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পেরেছি। প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিবের নানা সমালোচনার কড়া জবাব দেন এ সময় ওবায়দুল কাদের। যারা দিল্লিতে লাল গালিচা সংবর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছি, তাদের মুখে এসব অভিযোগ শোনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এখন তার দলের নেতাকর্মীরাই রাজনীতি করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে। লিগ্যাল ব্যাটেলেও তারা সফল হন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তবে কিছুই করতে পারেন।
জেলের বাইরে থাকার যে সুযোগ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে সম্ভব হয়েছে। দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিএনপি শুরু করেছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এর শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী ফাউন্ডেশন প্রতিনিধি দল। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির নেতৃত্বে সন্ধানীর 2টি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সন্ধানীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। মুমূর্ষু রোগীদের রক্তের যোগান এবং মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, রক্তদান এবং মরণোত্তর চক্ষুদানে মানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে প্রতিষ্ঠা লগ্ন থেকে সন্ধানী কাজ করছে বলে প্রশংসা করেন রাষ্ট্রপতি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশের সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে নিজেদের আপত্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি তথ্য প্রকাশের জেরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে কার্যকর রাখতে এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করে আমেরিকা। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টায় আপত্তি জানায় ওয়াশিংটন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফর ইস্যুতে ওয়াশিংটন বলেছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ জালিয়াতির মাধ্যমে 7টি পাসপোর্ট করেছেন বলে সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ইস্যু হওয়া পাসপোর্টের বিষয়ে তথ্য জানতে সংস্থাটির 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আজ সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাসপোর্ট জালিয়াতির বিষয়টি উঠে আসে। বেনজির তার পুলিশ পরিচয়ে পাসপোর্টে আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছে নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। তবে জিজ্ঞাসাবাদ শেষে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। নায়িকা পরিমণির সাথে সম্পর্কের জেরে এবার শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণের কারণে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। এদিকে বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি দেখানো ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছে চিত্রনায়িকা পরিমণি। আবির আহমেদের রিপোর্ট। যে কোনো সিনেমার চেয়েও সিনেমাটিক ছিল পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলাইন কাণ্ড। বোট ক্লাবে গিয়ে অতিরিক্ত মদ পান করে মাতলামি, ভাঙচুর ও হত্যা চেষ্টার মামলা করেন বোট ক্লাব কর্মকর্তা ও ব্যবসায়ী নাসির উদ্দিন। পরিমণিও নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন। সেই মামলার তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তের সূত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন ব্যক্তিগত সম্পর্কে জড়ান পরিমণির সাথে। তাদের অন্তরঙ্গ মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকলাইনকে ক্লোজ করা হয়, গঠিত করা হয় তদন্ত কমিটি। 3 বছরের মাথায় নৈতিক স্থলন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাকরিচ্যুতি করতে মতামত চাওয়া হয়েছে সরকারি কর্ম কমিশনে। জল যখন চাকরিচ্যুতি পর্যন্ত গড়িয়েছে, তখন মামলার বাদী নাসির উদ্দিনই আদালতে দাঁড়িয়ে পরিমণির জামিন চাইলেন। বাদীর আপত্তি না থাকায় আদালত পরিমণিকে জামিন দেন। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই।
বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ ১/১০/২০২৪ ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। নাসির উদ্দিনের বিরুদ্ধে পরিমণির দায়ের করা ধর্ষণের অভিযোগের মামলাটিও পাল্টা মামলা বলে স্বীকার করেন পরিমণির আইনজীবী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবে। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। মামলায় তিনি অভিযোগ করেন ২০২১ সালের ৮ জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে মাত্রাতিরিক্ত মদ পান করেন, অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুরও করেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ৩ বছরে ১,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ সহ আরও বিভিন্ন বিষয় নিশ্চিত করতে হবে, এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। সচিবালয়ের প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ১৫৪টি বিদ্যালয় এখনই ৮ম শ্রেণী পর্যন্ত চালুর মতো অবস্থায় রয়েছে বলেও জানান সচিব। শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয়ে তিনি জানান, ১৫০টি বিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে আছে। তবে পার্বত্য অঞ্চল, চরাঞ্চল সহ কিছু এলাকার বিদ্যালয়ে একীভূত করা হবে না। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ের মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কিছু পর্যবেক্ষণ জানানো হবে। এবার ৩ বিষয়ে ১৮ ক্যাটাগরিতে ১২৬ জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন বলেও জানান তিনি। লাগেজ পেতে ও স্ক্রিনিংয়ে বিলম্ব, বাংলাদেশ বিমানের সিট খালি থাকা সত্ত্বেও না পাওয়া, অযথা হয়রানি, এমন নানা অভিযোগ বিমানের যাত্রীদের। আজ বিমানবন্দরে যাত্রী সেবার মান নিয়ে গণশুনানিতে এসব অভিযোগ উঠে আসে। বিমানবন্দরে এই শুনানিতে সৌদি প্রবাসী আনোয়ার হোসেন জানান, এজেন্সি থেকে বিমান বাংলাদেশের টিকিট পেতে তার ভোগান্তির কথা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ই-গেট থাকলেও সম্পূর্ণ তথ্য উপাত্ত ইনপুট না থাকায় এবং কিছু কারিগরি কারণে সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হয়নি। তবে থার্ড টার্মিনালে স্বয়ংক্রিয়ভাবে ই-গেটগুলো কাজ করবে বলে জানান তিনি। চেয়ারম্যান বলেন, যাত্রীদের লাগেজ পেতে হয়রানি ও বিলম্বের বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশ থেকে আসার বা ট্রেন স্টেশনে দ্রুত যাওয়ার লক্ষ্যে বুধবার থেকে চালু হচ্ছে বিআরটি এর 2টি বাস সার্ভিস। ই পাসপোর্ট এবং ই গেট এটা কিন্তু সম্পৃক্ত এবং এর সাথে অনেক ডাটা ইন্টিগ্রেশন, যেটা আমি জানি যে ডাটা ইন্টিগ্রেশনটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, যার জন্য এই ব্যবস্থাপনাটা এখনও কমপ্লিট নাই। অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ওইটা আমরা এখন সরকারি পর্যায়ে আলোচনা চলতেছে, নেগোসিয়েশন চলতেছে। এটা হয়ে গেলে পরে এই ডাটাগুলো ইন্টিগ্রেট হলে পরে একজন প্যাসেঞ্জারের দ্রুত ইমিগ্রেশন করা সহজ হবে। ভোক্তা অধিকার ট্যারিফ কমিশন কাউকে কিছু না জানিয়ে সম্প্রতি বোতলজাত পানির অস্বাভাবিক দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, আধা লিটার বোতলজাত পানির মূল্য কোনোভাবেই 10 টাকার বেশি হওয়া উচিত নয়, অথচ কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এই পানি 20 টাকা করে বিক্রি করছে। গেল 1 বছরে দেশে কয়েকটি কোম্পানির বোতলজাত পানির দাম 50% পর্যন্ত বাড়িয়েছে। কাউকে কিছু না জানিয়ে অযৌক্তিক দাম বাড়ানোর তীব্র নিন্দা জানান বক্তারা। বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছেন। অবিলম্বে অযৌক্তিক এই মূল্যবৃদ্ধি বাতিলের দাবি জানান বক্তারা। অর্থ মন্ত্রণালয় জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবিতে ফের 3 দিনের অর্ধদিবস কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেই সঙ্গে প্রতিদিন 1 ঘন্টা অবস্থান কর্মসূচিও পালন করছেন শিক্ষকরা। সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় বৈষম্যমূলক এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান বক্তারা। 3 দিন ব্যাপী এই কর্মসূচি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান করবেন শিক্ষকরা। তবে চলমান পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। এছাড়া আগামী 1 জুলাই দিনব্যাপী কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণে সরকার দেশটির সাথে কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা পর্যন্ত হারিয়েছে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ক্ষমতাসীনদের ভারতের উপর যত বেশি নির্ভরশীলতা বাড়ছে তত বেশি ঝুঁকিতে পড়ছে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সীমান্তে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় অনুমোদন দেয়া মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর আর কোনো সীমান্ত নেই যেখানে ঠান্ডা মাথায় প্রতিবেশী রাষ্ট্রের নাগরিককে এভাবে হত্যা করা হয়। ভারতকে সুবিধা দিতে দেশি ভূখণ্ড চিরে রেলপথ করা হয়েছে। এতে দেশের কোনো স্বার্থ নেই, বরং সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে বলে মন্তব্য করেন সাইফুল হক। এছাড়া ক্ষমতাসীনদের ডামি নির্বাচনের সরকার দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ সরকারের ভারত তোষণ নীতির কারণে তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তি, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো দশকের পর দশক ঝুলিয়ে রাখা হয়েছে। ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণে সরকার ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। ফিলিস্তিনি নির্যাতন বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে বিশ্ব মানবতা ও সংহতি ফাউন্ডেশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংগঠনটির উদ্যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ও গাদিরে খুম দিবসের ঘোষণা নিয়ে এক আলোচনায় বক্তারা এই আহ্বান জানান। অনেক মুসলিম দেশ ফিলিস্তিনকে সহায়তা না করে ইসরায়েলকে সহায়তা করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ সময় বক্তারা মুসলিম ঐক্যের মূল ভিত্তি অনুসরণ করে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে একে অন্যের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। মাওলানা ডক্টর আনিসুর রহমান জাফরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর শাহাবুদ্দিন মাশাইখি সহ ইসলামী চিন্তাবিদরা। সাপের বিষ নিয়ে দেশের একমাত্র গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, রাসেলস ভাইপার বিষধর হলেও এটি একটি নিরীহ প্রকৃতির সাপ। আঘাত না করলে এরা তেড়ে এসে মানুষকে কামড়ায় না। আত্মরক্ষার জন্য কাউকে দংশন করলেও দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মাধ্যমে শতভাগ সুস্থ হওয়া সম্ভব। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সাপের বিষ নিয়ে গবেষণার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার, যার অবস্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এখানে পদ্ম গোকরা, কালকেউটে, শঙ্খিনীর মতো কয়েকশো বিষধর সাপের পাশাপাশি আছে বেশ কিছু রাসেলস ভাইপার। নিয়মিত খাবার দাবার সহ অতি যত্নে এসব সাপ লালন পালনের কারণ জানিয়েছেন কেন্দ্রটির এই গবেষণা সহকারী। এদের কাছ থেকে প্রতি মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয় এবং সেই বিষগুলোকে হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে কোন ধরনের সাপে, কোন এলাকার সাপে কী ধরনের বিষগুলো আছে সেগুলো দেখা হচ্ছে এবং যা পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যান্টিভেনম তৈরি করার জন্য এইটা সাহায্য করবে। বাংলাদেশে প্রায় 110 প্রজাতির সাপ আছে। এদের মধ্যে 20 প্রজাতির সাপ বিষধর, আর এই 20 প্রজাতির একটি হলো রাসেলস ভাইপার। এ ধরনের কোনো বিষধর সাপই মানুষকে নিজে থেকে আক্রমণ করে না উল্লেখ করে রাসেলস ভাইপার এক্ষেত্রে আরও বেশি অলস বলে জানান এই সর্প গবেষক। সাপ কিন্তু মানুষকে খুব ভয় পায়। রাসেলস ভাইপার তো আরও অলস প্রকৃতির একটা সাপ। সে দিনের বেলা দেখা যায় বিভিন্ন জায়গায় একটা জায়গায় কুণ্ডলি পেকে একটা ছোট ইয়াতে বসে থাকে। সাপ মূলত ও খাবারের সন্ধানেই মূলত মুভ করে, এছাড়া মুভি করতে চায় না এই রাসেলস ভাইপার। তো মানুষকে ধেয়ে এসে কামড়ানোর তো কোনো প্রশ্নই নেই। চিকিৎসকরা জানিয়েছেন, রাসেলস ভাইপার সহ যে কোনো ধরনের সাপ কামড়ানো রোগীর জন্য দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সহ প্রয়োজনীয় প্রতিষেধক রয়েছে। এক্ষেত্রে আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যাবার পরামর্শ চিকিৎসকদের। আমাদের চিকিৎসার জন্য যথাযথ প্রস্তুতি আছে। জনগণ আতঙ্কিত না হয়ে শুধু দ্রুত সময়ে হাসপাতালে আসলে পরে ওনাদের চিকিৎসা নিশ্চিত হবে। প্রকৃতির ভারসাম্যের জন্য সাপ থাকা জরুরি উল্লেখ করে গবেষকরা বলছেন, নিজেরা সতর্ক থেকে সাপকে নিরাপদে বাঁচতে দেওয়া উচিত। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।
আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।